আসসালামু আলাইকুম। বুকস উইথ আরিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা পড়া শুরু করেছিলাম মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা অবেলা। এই বইয়ের ইতিমধ্যেই 4 পর্বের অডিও বুক এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আজ আমরা পড়া শুরু করছি 5 নম্বর খণ্ড। শেখ মুজিবের সঙ্গে নানা বিষয়ে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মতবিরোধ ছিল। তাজউদ্দিন ক্রমেই আওয়ামী লীগ রাজনীতিতে খাদের কিনারায় চলে যাচ্ছিলেন। 1974 সালের 26 অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 30 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 20 ঘন্টার এক সফরে ঢাকা আসেন। কিসিঞ্জারকে ঢাকায় মহাসমারোহে স্বাগত জানানো হয়েছিল। তিনি গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ মুজিব স্বয়ং ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভা থেকে তাজউদ্দিনের বিদায় এবং কিসিঞ্জারের ঢাকা সফরের মধ্যে যোগসূত্র আছে বলে গুঞ্জন ছিল। তাজউদ্দিনের পর রাজনীতিতে আর কখনোই সক্রিয় হয়ে ওঠেননি। এই সময় শেখ মুজিবের সঙ্গে তাজউদ্দিনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আওয়ামী লীগের যুবনেতাদের মধ্যেও কুন্দল ছিল। শেখ মনি একদিকে আর রাজ্জাক তুফাইল অন্যদিকে। তাজউদ্দিনের প্রতি শেখ মনির বিতৃষ্ণা ছিল, অন্যদিকে রাজ্জাক ও তুফাইল ছিলেন তাজউদ্দিনের প্রতি কিছুটা সহানুভূতিশীল। এ প্রসঙ্গে সংসদ সদস্য আমির হোসেন আমুর পর্যবেক্ষণটি প্রাসঙ্গিক। লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তখন থেকেই রাজ্জাক আর তুফাইল বঙ্গবন্ধুর কনফিডেন্সে নাই। বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে তাজউদ্দিন কয়েকটা কৃষি ব্যাংক ওপেন করেছে। প্রত্যেকটা ব্যাংকে ওপেনিংয়ে তারা দুই পাশে ছিল। যে রাজ্জাক তুফাইল তাজউদ্দিনের নামও শুনতে পারত না, গালিগালাজ করত, তারা তাজউদ্দিন সাহেবের সঙ্গে কৃষি ব্যাংক ওপেনিংয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, রাজ্জাক স্বেচ্ছাসেবক লীগের একটা কনফারেন্স করে, সেখানে তাজউদ্দিন হইল চিফ গেস্ট। বহু ইতিহাস। ওই যে কনস্পিরেসি করে তাজউদ্দিন সাহেব ক্যাবিনেটে থাইকা বঙ্গবন্ধুর সমালোচনা শুরু করলো না। তাজউদ্দিন সাহেব অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ব্লু আইড বয়। তার সবসময় একটা ইয়া ছিল, সে যদি বঙ্গবন্ধুর একটু ইয়া করতে পারত তাহলে সে প্রধানমন্ত্রী হইতে পারত। 72-এর শুরুতেই তাজউদ্দিনের সঙ্গে শেখ মুজিবের সম্পর্ক ছন্দপতন ঘটেছিল। তাদের দুজনের মধ্যকার সম্পর্কে টানাপোড়ন নিয়ে অনেক মুখরোচক কথা চালু আছে। ভেতরের খবরটা জানা প্রায় অসম্ভব, কেননা জীবিত অবস্থায় কেউই এই ব্যাপারে তেমন মুখ খুলেননি। এ বিষয়ে সাংবাদিক আমানুল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন। সাংবাদিক আমানুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর পার্সোনাল ফটোগ্রাফার ছিল ফটো জার্নালিস্ট মুহাম্মদ আলম। ওর কাছেই শোনা। একদিন ওকে জিজ্ঞেস করলাম, তোমরা তো আশপাশেই থাকতে, সব কনভারসেশনেই শুনছ, আমরা তো আর অত কাছে ছিলাম না, তোমরা তো ডাইনিং রুমেও গেছো, কিচেনের কাছাকাছিও গেছো, তো তাজউদ্দিন সাহেবের সঙ্গে শেখ সাহেবের ব্যাপারটা কি? আমান ভাই আর বইলেন না। একদিন শেখ সাহেব সকালবেলা নাস্তা করার পর চা খাচ্ছেন, তাজউদ্দিন সাহেব আসলেন, বসলেন। তাজউদ্দিন সাহেব গাজী গোলাম মুস্তফার কার্যকলাপ সম্বন্ধে একটু অভিযোগ করলেন। শেখ সাহেব একটু বিরক্তি প্রকাশ করলেন, বললেন রাখো। তখন তাজউদ্দিন খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। একটা পর্যায়ে টেবিলের উপর হাত দিয়ে জোর করে একটা থাপ্পড় দিয়ে বললেন, যদি গাজী গোলাম মুস্তফাকে চান আপনি, তাহলে আমাদের দিয়ে কি দরকার? আমরা কি করব? আমরা তো কোনো কাজ নাই। টেবিলে এমন থাপ্পড় দিলেন যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেল। শেখ সাহেবের পাঞ্জাবির ওপরে চা পড়ল। শেখ সাহেব কাপড় ঝাড়তে ঝাড়তে চুপ করে রইলেন। দুজনই গম্ভীর, কেউ কিছু বললেন না। কিছুক্ষণ পর তাজউদ্দিন চলে গেলেন। এটা 74 সালের শেষ দিকের ঘটনা। তাজউদ্দিনের পদত্যাগের সম্পর্কে মস্কো রেডিওর মন্তব্য ছিল, মুসলিম বাংলাপন্থী ডানপন্থীরা শক্তিশালী হলো। পূর্বদেশ অবজারভার, দৈনিক বাংলা, এই 3টি সরকারি পত্রিকায় তাজউদ্দিনের ব্যর্থতা নিয়ে 28 অক্টোবর সম্পাদকীয় প্রকাশ করেছে। বাংলার বাণী যে সম্পাদকীয় লিখেছে তাতে সব দায় শেখ মুজিবের ওপর পড়ে। সেখানে লেখা হয়েছিল, সূর্য ছাড়া গ্রহগুলো নিজস্ব কোনো আলো বা শক্তি নেই। ইত্তেফাকে এ বিষয়ে কোনো সম্পাদকীয় বা উপসম্পাদকীয় ছাপা হয়নি। গণকণ্ঠেও কোনো সম্পাদকীয় লেখা হয়নি। গণকণ্ঠ বিরাট উপসম্পাদকীয় লিখে তাজউদ্দিনকে সবকিছু খুলে বলার আহ্বান জানিয়েছে এবং ব্যর্থতার জন্য আর কারা দায়ী তাদের নাম প্রকাশ করতে বলেছে। 10 নভেম্বর 1974 সালের স্টেটসম্যান পত্রিকায় সম্পাদীয় মন্তব্যে তাজউদ্দিনের পদত্যাগের বিষয়টি উল্লেখ করে বলা হয়, মুজিব তার সরকারের দুর্নীতি এবং ব্যর্থতার দায়িত্ব ভারতের ওপর চাপাবার জন্য ভারত বিরোধী প্রচারণা চালাচ্ছেন।
দেশে ধর্মীয় উন্মাদনা ও জিগির দিন দিন বাড়ছিল। আওয়ামী লীগের অনেক নেতার ইন্ধন ছিল তাতে। 10 নভেম্বর ইত্তেফাকের প্রথম পাতায় 2 কলামব্যাপী একটি বিজ্ঞাপন ছাপে। এতে বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নাস্তিক এনামুল হকের জঘন্য ও অশ্লীল উক্তির প্রতিবাদে 10 নভেম্বর রবিবার নারায়ণগঞ্জের চাষা টাউন হল ময়দানে বেলা 2 ঘটিকার সময় বিরাট প্রতিবাদ সভা। প্রধান বক্তাগণ প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মাওলানা আলাউদ্দিন আজহারি ও আরও অনেকে। সভায় সভাপতিত্ব করবেন জনাব আলী আহমেদ, চেয়ারম্যান নারায়ণগঞ্জ পৌরসভা। উক্ত সভায় দলমত নির্বিশেষে একটি মুসলিম মিছিল সহকারে যোগদান করে দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জাগো জাগো মুসলিম, জাগো দুনিয়ার মুসলিম, এক হও, ইসলামের শত্রু নাস্তিকের দল ধ্বংস হোক। পাকিস্তান সরকারের সমাজ কল্যাণ বিভাগের সাবেক পরিচালক আকবর কবির শেখ মুজিবের কে চিনতেন 1954 সাল থেকে। মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের মন্ত্রিসভায় সমাজ কল্যাণ মন্ত্রী থাকাকালে শেখ মুজিবের সঙ্গে ওই বিভাগের কর্মকর্তা আকবর কবিরের দেখা সাক্ষাৎ হতো। শেখ মুজিব বয়সে ছোট হলেও আকবর কবির তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শেখ মুজিব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মুজিব উদার মনের হলেও তার সব কাজ রাষ্ট্রের অনুকূলে যায়নি। এ প্রসঙ্গে তিনি 2টি উদাহরণ দিয়েছেন। প্রথমত, তাজউদ্দিনকে সরকার থেকে সরিয়ে দেওয়া এবং দ্বিতীয়ত, রক্ষী বাহিনী তৈরি করা। আকবর কবির বলেছেন, আমার মনে হয় তিনি লোক চিনতে ভুল করেছেন। তাজউদ্দিন আহমেদের মতো অতি দক্ষ ব্যক্তিকে সরকার থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে কী লাভ হয়েছিল জানি না। তিনি মুনাফেক মুশতাককে ঘনিষ্ঠ মনে করতেন। সমস্ত মুক্তিযুদ্ধ ও মুক্তি আন্দোলনকে যুগপৎ ধরে রেখেছিলেন তাজউদ্দিন সাহেব। তার মতো যোগ্য প্রশাসক আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া আমাদের দেশে দুষ্কর। দ্বিতীয়ত, কার পরামর্শে তিনি রক্ষী বাহিনী সৃষ্টি করলেন জানি না। এটা আওয়ামী লীগকে গ্রামাঞ্চলে যত অপ্রিয় করেছে আর কোনো কিছুই তার সঙ্গে তুলনা করা যায় না। এরা নিরীহ নিরস্ত্র ব্যক্তিদের আওয়ামী লীগের পাতি নেতাদের ব্যক্তিগত স্বার্থ হত্যা করতে দ্বিধা করত না। গ্রামের লোক রক্ষী বাহিনীকে কীরকম ভয় পেত তার আরেকটি উদাহরণ দেই। ফরিদপুর বিলনালিয়া গ্রামের চুবদার সাহেব পাকিস্তান বিরোধী ছিলেন এবং শেষদার জাহাঙ্গীর কবির নির্বাচনী প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেন। এর সঙ্গে জমিজমা সংক্রান্ত ব্যাপারে বিরোধ বাঁধলে জৈনিক ব্যক্তি এক আওয়ামী লীগ নেতার মারফত রক্ষী বাহিনীকে জানায় যে তিনি একজন কুখ্যাত রাজাকার। চুবদার সাহেব খবর পেয়েই ঢাকায় পালিয়ে আসেন এবং আমার শরণাপন্ন হন। তখন হেয়ার রোড এলাকায় ব্রিটিশ রানীর জন্য যে বাসভবন নির্মাণ করা হয়েছিল সেটাকে বঙ্গবন্ধু গণভবন হিসেবে ব্যবহার করতেন এবং বিকাল 4টায় নিচের বিরাট হল ঘরে সমবেত সবার বক্তব্য শুনতেন। আমি চুবদার সাহেবকে সঙ্গে নিয়ে 4টা বাজার কিছুক্ষণ আগেই সেই হলে উপস্থিত হই এবং দরজার কাছে একটা চেয়ারে বসি। যথাসময় বঙ্গবন্ধু হল ঘরে ঢুকে একটু পরে আমাকে দেখেই বলে উঠলেন আমি কেন অপরে যাইনি এবং তাকে খবর দেইনি। তাকে জানালাম আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। আমি চুবদার সাহেবকে তার বক্তব্য বলতে অনুরোধ করলাম। চুবদার সাহেব দাঁড়াতেই তিনি বললেন, আপনাকে তো আমি আগে থেকেই চিনি, আপনার পদবি একটু ভিন্ন রকম, আমি ঠিক মনে করতে পারছি না। চুবদার সাহেব বললেন, 1947-এর সাধারণ নির্বাচনে আপনি খুলনার সবুর খান সহ কয়েকজন ছাত্রনেতা নিয়ে ফরিদপুর ছাত্র যুবককে সঙ্গে নিয়ে জাহাঙ্গীর কবির সাহেবের মিটিং ভাঙতে গিয়েছিলেন। তখন আমরা কয়েকজন আপনার মুখোমুখি হই। আপনার পদবি চুবদার। এখন বিষয় সম্পত্তির ব্যাপারে আমার বিপক্ষে পার্টি আপনার এক স্থানীয় নেতার মাধ্যমে আমাকে রাজাকার হিসেবে রক্ষী বাহিনীর কাছে নাম দিয়েছে। শেখ সাহেব শুনেই তৎক্ষণাৎ ফরিদপুরে জানিয়ে দিতে বলেন যে চুবদার সাহেবের গায়ে যদি একটা আঁচড় লাগে তিনি কাউকেই রেহাই দিবেন না। 74-এর অক্টোবরে তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করলে অধ্যাপক আর মল্লিককে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়। একদিন তার কাছে অনুরোধ এলো একটা নথিতে সই দিতে হবে। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ মন্ত্রণালয়ের আসাফুদ্দৌলা সহ কয়েকজন কর্মকর্তা ব্রাসেলসে গেছেন ড্রেজার কিনতে। সেখান থেকে টেলিগ্রাম এসেছে ড্রেজার কেনার জন্য অবিলম্বে টাকা পাঠাতে হবে। দরদাম করে ড্রেজার বুক করা পর্যন্ত হয়ে গেছে। এ সময় সরকারের ভীষণ অর্থ সংকট ছিল। ড্রেজার কেনার জন্য টেন্ডারও ডাকা হয়নি। অর্থমন্ত্রী মল্লিক তার অনুমতি ছাড়া কোনো টাকা না দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিলেন।
প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন রাষ্ট্রপতি। তিনি ঢাকার বাইরে কক্সবাজারে। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মল্লিককে ডেকে পাঠালেন। ওখানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইদুজ্জামান সহ অনেকেই বসা ছিলেন। সৈয়দ নজরুল বললেন, কর্মকর্তাদের যে দলটি ব্রাসেলসে গেছে তার মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবত ও বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেই গেছে। ট্রেজারের টাকা আসবে সংযুক্ত আরব আমিরাত থেকে। টাকা আসতে দেরি হচ্ছে। এখন অর্থ মন্ত্রণালয়ে টাকা ছাড় করলে পরে তা রিপ্লেস করা হবে। মল্লিক টাকা দিতে অপারগতা জানালেন। সৈয়দ নজরুল বললেন, ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলুন। তিনি কক্সবাজারে টেলিফোন সংযোগ করিয়ে দিলেন। মল্লিকের সঙ্গে শেখ মুজিবের কথা হলো নিম্নরূপ। মল্লিক: ভাই, আপনি কয়েকটি কথার জবাব দিলে খুশি হই। মুজিব: কি হইছে? মল্লিক: ব্রাসেলসে যে দলটি ড্রেজারের জন্য গেছে সেই দল এবং মন্ত্রী সেরনিয়াবত নাকি আপনার সঙ্গে দেখা করে ট্রেজার কেনার অনুমতি নিয়েছেন, এটা কি সত্যি? মুজিব: তারা আমার সঙ্গে দেখা করেছে সত্য, তবে আমি তাদেরকে ড্রেজার কেনার কোনো কথা বলিনি। মল্লিক: আপনি কি ড্রেজারের দাম পরিশোধের জন্য কাগজপত্র পেয়েছেন? সানাউল হক টেলেক্স পাঠিয়েছেন। মুজিব: হ্যাঁ, কাগজপত্র এসেছে। আপনার ডিসিশন আপনি নেবেন। মল্লিক: হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে। মুজিব: তবে আপনাকে বলছি, ইউ টেক ইয়োর ওন ডিসিশন। ড্রেজার কিনতে আমি তাদের বলিনি। মল্লিক: সংযুক্ত আরব আমিরাতে আমাদের রাষ্ট্রদূত শামসুল আলমের সঙ্গে ড্রেজার ক্রয় বিষয়ে যোগাযোগ করা হয়েছে। শামসুল আলম জানিয়েছেন, ড্রেজার ক্রয়ের সময় আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে রাখতে হবে। টাকা আমিরাত দেবে, তবে দিন নির্দিষ্ট করেনি এবং নির্ধারিত অর্থের অতিরিক্ত কোনো টাকাও তারা দেবে না বলে জানিয়েছেন। বঙ্গবন্ধু: আপনি আমাকে বলেছেন যে দেশের লোক যেন আর না খেয়ে মরে। আমি সে চেষ্টা করছি। আর্থিক সংকটের কথা বিবেচনা করে এখন ড্রেজার ক্রয় বাবদ টাকা দিতে পারছি না। মুজিব: না না, টাকা দেবেন না। ইটস ক্লিয়ার ফ্রম মাই সাইড যে আমি কাউকে ড্রেজার কিনতে বলিনি, বুঝলেন? 2-1 দিনের মধ্যে আমি আসছি, তখন কথা হবে। মল্লিক ফোন ছেড়ে দিয়ে সবাইকে শুনিয়ে বললেন, শুনলেন তো, পয়সা করে দিতে না করে দিলেন। এমন সময় ফোনটা আবার বেজে উঠল। সৈয়দ নজরুল ফোনটা ধরে মল্লিককে বললেন, আপনার ফোন, বঙ্গবন্ধু কথা বলবেন। মুজিব: ডক্টর সাহেব, একটা নির্দেশ আছে। যারা ব্রাসেলসে গেছে তাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে অ্যাজ সুন অ্যাজ দে গেট ডাউন অ্যাট দি এয়ারপোর্ট। মল্লিক: কেন? তারা অন্যায় কাজ করেছে। মুজিব: তারা অন্যায় কাজ কেমন করে করলো? আর আমার নাম দিয়ে দিল যে আমি কিনতে বলেছি। তাদের অ্যারেস্ট করা হবে এবং তাদের কাছে কৈফিয়ত চাওয়া হবে। মল্লিক: ঠিক কাজ হবে না। মুজিব: কেন? মল্লিক: আপনি অ্যারেস্ট করে পরের দিনই ছেড়ে দিবেন। আপনি অনেক বিশ্বাসঘাতক লোককেই ছেড়ে দিয়েছেন। এরা তো ছেলে মানুষ, ইয়াং অফিসার, হয়তো কিনবে বলেছে। আপনি হয়তো তাদের কথা বুঝতে পারেননি। দাম ঠিক করেছে, কিনেছে, ওদের আবার বিচার করতে হবে কেন? আপনি কৈফিয়ত চাইতে পারেন। কৈফিয়ত আপনি চান বা সেরনিয়াবাদকে বলেন কিংবা আমাকে বলেন, আমি কৈফিয়ত চাই। মুজিব: না, ঠিক আছে, ইউ সেন্ড সাইদুজ্জামান ইমিডিয়েটলি টু ব্রাসেলস টু এনকোয়ার। মল্লিক: আপনি কি সন্দেহ করেছেন যে ওরা টাকা পয়সা মেরেছে? আমি মনে করি যে এ সন্দেহটা হয়তো অমূলক। বাচ্চা মানুষ গেছে, কিনেছে, হয়তো সেরনিয়াবাদ সাহেব কিনতে বলেছেন, টাকা পাবে আমিরাতের কাছ থেকে। গিভ ইট আপ। আর সাইদুজ্জামানকে পাঠিয়ে আমি আবার পয়সা খরচ করব? হোয়াই শুড আই স্পেন্ড মানি? ফরেন কারেন্সির কি দাম নেই স্যার? মুজিব: হা, ইউ আর রাইট। ঠিক আছে, ইউ টেক ইউর ডিসিশন। ব্যাপারটার এখানেই ইতি। এই ঘটনা থেকে বোঝা যায় শেখ মুজিবকে অন্ধকারে রেখে কিংবা ভুল বুঝিয়ে দেশের স্বার্থবিরোধী অনেক কাজই করানো হয়েছে। অধ্যাপক মল্লিকের সঙ্গে শেখ মুজিবের সম্পর্কের ভিত্তি ছিল পরস্পরের প্রতি সম্মানবোধ। মল্লিকের ব্যক্তিত্ব ও যুক্তি এক্ষেত্রে কার্যকর হয়েছিল। মন্ত্রিসভায় চাটুকার ও ব্যক্তিত্বহীন লোকের অভাব ছিল না। সঠিক তথ্যটি পেলে শেখ মুজিব যে অন্যায় আবদার সবসময় মেনে নিতেন না, এটাও সত্য। সাংবাদিক ফয়েজ আহমেদ পাকিস্তান আমলে জেলে বন্দি থাকা অবস্থায় সহযোগী বন্দি মুক্তাগাছার কবিরাজদার কাছে ফুটবল খাওয়ার গল্প শুনেছিলেন। প্রশ্ন ছিল, ফুটবল আবার কি করে খায়? কবিরাজদার উত্তর ছিল, বাতাসটা খেয়ে সাপটা ফেলে দেবেন। এই গল্পটি ফয়েজ আহমেদ পরে শেখ মুজিবকে গল্পচ্ছলে শুনিয়েছিলেন। ব্যাপারটা ছিল হাস্যকর।
প্রতীকী কিন্তু নির্মম সত্য। ফয়েজ আহমেদের বর্ণনায় মুক্তিযুদ্ধের বিজয় লাভের 25 দিন পর তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রিত্ব হারালেন। তার প্রায় 4 বছর পর অর্থমন্ত্রিত্ব হারিয়ে তিনি একা। শেখ সাহেব আবার রাষ্ট্রপতি। একটা হালকা মুহূর্ত, আমার উপস্থিতি, কথার সুযোগে বললাম, আপনিও ফুটবল খেলতে জানেন? কি বললি, ফুটবল? গল্পটা হাস্যরোলের মধ্যে সালের শুরুর দিকে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। চোরাচালান ও কর ফাঁকি বন্ধ করার লক্ষ্যে 100 টাকার নোট অচল ঘোষণা করা হয়। বুঝতে না পারার কোনো এই পরিকল্পনার মূলে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একে নজিরুদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং অর্থমন্ত্রী অধ্যাপক AR মল্লিক। শেখ মুজিব মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তাকে বোঝানো হলো মন্ত্রিসভায় বিষয়টা উঠলে তা জানাজানি হয়ে যাবে এবং সংশ্লিষ্টরা সাবধান হয়ে যাবে। অর্থমন্ত্রী যুক্তি দিলেন, এ ধরনের সিদ্ধান্ত অনেক সময় সরকার প্রধান আর অর্থমন্ত্রী নিয়ে থাকেন। 100 টাকার নোট কিভাবে অচল করা হলো তার একটা বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী AR মল্লিক। তিনি বলেন, সব ঠিকঠাক করা হলো, পরিকল্পনা করা হলো, কাগজপত্র তৈরি করা হলো। ওই কয়েকজন, আমার সেক্রেটারি কফিল উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাজির এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসব কাজ করা হলো। ঘোষণা দেওয়া হবে এমন সময় হঠাৎ করেই শেখ মুজিবের বাবা মারা গেলেন। তিনি দেশের বাড়িতে হেলিকপ্টারে যাচ্ছেন। তিনি আমাকে বললেন, ডক্টর সাহেব, রাষ্ট্রের স্বার্থে আমি কোনো বাধার সৃষ্টি করতে চাই না। আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি আগামীকাল ঘোষণা দেবেন। আমি তার হাত ধরে বললাম যে, বঙ্গবন্ধু, আপনি সেন্টিমেন্টাল হবেন না, 10-12 দিন পরেও কাজটা করা যাবে, আপনি ফিরে আসুন। তিনি বললেন, না, পরে আপনি বা আপনার মতো আর কেউ যদি ভাবেন যে আমার বাবার মৃত্যুর কারণে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ হলো না, রাষ্ট্রের কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। বঙ্গবন্ধু ফিরে আসার পর 100 টাকার নোট অচল ঘোষণার তারিখ নির্দিষ্ট করা হলো। তিনি বললেন, ঘোষণার আগে অন্তত 2 জনকে জানাতে হবে। প্রথম জন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, দ্বিতীয় জন প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। আমি বললাম, ঠিক আছে, তাদের আপনি সকাল 8:30টার দিকে ডাকেন। আমার লোকজন 8টার মধ্যে চলে আসবে। কিন্তু ভাই, আপনি কিছু মনে করবেন না, আই উইল কিপ দ্যাম, সন্ধ্যার আগে বেরোতে দেব না। তিনি 3টা বিছানা আনলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তারা দুজনেই কিছুক্ষণের মধ্যে চলে এলেন। শেখ সাহেব তখন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বললেন, ডক্টর সাহেব 100 টাকার নোট অচল করতে যাচ্ছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব লাফ দিয়ে উঠে বললেন, আমি তো গতকালই 100 টাকার নোট দিয়ে আমার সমস্ত এরিয়ার স্যালারি ড্র করেছি। মনসুর আলী সাহেব বললেন, আমার এলাকা থেকে লোক এসেছিল, তারা বেশ কিছু 100 টাকার নোট আমার কাছে জমা রেখে গেছে, ব্যবসার প্রয়োজনে আবার নেবে। আমি তার উত্তরে বললাম, আমার বাসার পজিশন আমি জানি না, শেখ সাহেবের বাসার পজিশন তিনি জানেন না। বিষয়টি আপনাদের কাছে বলারও প্রয়োজন ছিল না, এটা অর্থমন্ত্রী আর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আপনারা আজকে আর বেরোতে পারবেন না, বিকাল 5টা পর্যন্ত এখানেই থাকতে হবে। 100 টাকার নোট বাতিলের ঘোষণা হলো। ইতিমধ্যে টাকা জমা দেওয়ার সময় পার হয়ে গেল। অনেক টাকা পুড়িয়ে ফেলা হলো। সকলে নানা প্রতিষ্ঠানের নামে টাকা জমা দিতে লাগলো। মাদ্রাসার নামে, স্কুলের নামে অনেক টাকা জমা পড়লো। চিন্তা করা যায় না, এসব স্কুলের এত টাকা থাকতে পারে, এসব মাদ্রাসার এত টাকা থাকতে পারে। দাউদকান্দির যে মাদ্রাসা, যেটি খন্দকার মুশতাক সাহেবের গ্রামে, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে 32,000 টাকা জমা হলো। খন্দকার মুশতাক পরে চাইলেন, আমি না করে দিলাম। তিনি খুব রাগারাগি করলেন। 100 টাকার নোট সংক্রান্ত বিষয়ে একটি কমিটি করে দেওয়া হলো। 5,000 টাকা পর্যন্ত হিসাব ছাড়াই দেওয়ার ব্যবস্থা রাখা হলো। শেখ মুজিবের গণভবনের অফিসে গেলাম, দেখলাম তিনি বসে রয়েছেন। আমাকে দেখেই কতক্ষণ হা হা করে হাসলেন। তারপর বললেন, এখন প্রমাণিত হলো ডক্টর সাহেব, আমরা রাজনীতি করলেও বিশ্বাসঘাতকতা করি না, না রাষ্ট্রের সঙ্গে না সরকারের সঙ্গে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আমি কি তা বলেছি? বঙ্গবন্ধু বললেন, তা বলেননি, কিন্তু আপনি ক্যাবিনেট ডিসিশন নিতে দেন নাই। আপনি রাইট, সবাই তো সমান হয় না। তবে আমি যে সন্দেহের ঊর্ধ্বে তা এক্ষুনি প্রমাণিত হবে। কীরকম? বললাম আমি। তিনি বললেন, আপনার ভাবি বেগম মুজিব যখন বললেন যে শাড়ির ভাঁজের মধ্যে টাকা আছে, তখন আপনি নিজেই সামনে ছিলেন। তিনি এখন টুঙ্গিপাড়া থেকে ফিরে এসে বলেছেন যে 65,000 টাকা তার কাছে আছে। এসব 100 টাকার নোট, এই নোটগুলি তাকে বদলিয়ে দিতে হবে। আমি বলেছি, তোমার টাকা গেছে সত্য, তবে যে মানুষ অর্থমন্ত্রী যিনি ঘোষণা দিয়েছেন
এখন কারো সাধ্য নেই টাকা ভাঙানো। কিন্তু এ টাকা পেলে কোথায়? তার উত্তরে তিনি জানালেন, তুমি তো ছেলেমেয়ের বিয়ে দিতে কোনো টাকা পয়সা দিতে পারবে না, যা হাতে থাকে তা লোককে দিয়ে দাও, তোমার ওয়ার্কারদের দাও আর নিজে খরচ করো। তাই বিয়ের জন্য আত্মীয় স্বজনরা যে সাহায্য করেছে তাই আছে। আমরা চলে এসেছি চতুর্থ অধ্যায় কালবেলাতে। শুরু করছি চতুর্থ অধ্যায় কালবেলা। আওয়ামী লীগের জন্য পরিবেশ দিন দিন বৈরী হয়ে উঠছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র ন্যাফ মুজাফফর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আওয়ামী লীগকে জাতীয় আন্তর্জাতিক নানাবিধ ইস্যুতে নীতিগত সমর্থন দিয়ে যাচ্ছিল। ৭৩ সালে এই তিনটি দল মিলে একটি রাজনৈতিক জোট তৈরি করে। অন্যরা এই জোটের প্রচণ্ড সমালোচক ছিল। জোটের ৩ দলের প্রধান নেতাদের নিয়ে বিরোধীরা এ সময় একটি স্লোগান তৈরি করেছিল, মুজিব মনি মুজাফফর বাংলার মির্জাফর। আওয়ামী লীগ সচরাচর একলা চলনীতি অনুসরণ করে থাকে। পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান ১৯ আগস্ট ১৯৭৩ ৩ দলের একটি ঐক্যজোট গঠনের আহ্বান জানান। এর ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর গণভবনে শেখ মুজিবের সভাপতিত্বে আওয়ামী লীগ, ন্যাপ, মুজাফফর ও সিপিবি এক সভায় ৩ দল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ১৩ সেপ্টেম্বর সভায় প্রস্তাবিত ৩ দলের জোটের নাম গণ ঐক্যজোট অনুমোদন করে। এই পটভূমিতে ৯ অক্টোবর জোটের সাংগঠনিক কাঠামো ঠিক করা হয় এবং ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঐক্যজোটের ঘোষণা দেওয়া হয়। গণ ঐক্যজোটের ১৯ সদস্যের নির্বাহী কমিটিতে আওয়ামী লীগের ১১ জন, ন্যাপের ৫ জন এবং কমিউনিস্ট পার্টির ৩ জন ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জোটের আহ্বায়ক মনোনীত হন। সরকারে জোটের কোনো ভূমিকা ছিল না। জোট গঠনের ফলে সংসদের ভেতরে শক্তির ভারসাম্য ও কোনো পরিবর্তন আসেনি। এর রাজনৈতিক গুরুত্বই বাকি। এ নিয়ে প্রবীণ রাজনীতিবিদ ও বিশ্লেষক আবুল মনসুর আহমেদ তীর্যক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যত বড় পার্টিই হোক, একা তার একটা মাত্র দল। ন্যাপও তাদের ওই গৃহ থেকেই শরিক। তাদের মিলনে দলীয় ঐক্য হইত মাত্র, কিন্তু যেই তাদের সঙ্গে কমিউনিস্ট পার্টিকে যোগ করা হইল, অমনি ঘটনাটা হইয়া গেল গণ ঐক্য। গোটা দেশ ঐক্যবদ্ধ হইয়া গেল। আর যে ৮-১০টা তথাকথিত পার্টি বাহিরে পড়িয়া রহিল, ওরা কিছু না। ১৯৭৩ সালের এপ্রিলে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতি দমন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার সেনাবাহিনী ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। ২য় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটা ইউনিট অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অপারেশন সিলভার লাইনিংয়ে অংশ নিতে ময়মনসিংহ যায়। এই ইউনিটের একজন ছিলেন ক্যাপ্টেন জুবায়ের সিদ্দিকী। তার অভিজ্ঞতা থেকে জানা যায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানটি বেশ সফল হয়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক বিবেচনায় সেই অভিযান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়। অবৈধ অস্ত্র রাখার জন্য বেশিরভাগ যারা অভিযুক্ত ছিলেন তারা তৎকালীন ক্ষমতাসীন দলের সদস্য বা সমর্থক ছিলেন। তাই এই অভিযানকে সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনীকে বেরাকে প্রত্যাহার করতে হয়। খন্দকার নাজমুল হুদা ১৯৭৩ সালে ছিলেন কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার। তার দায়িত্ব ছিল কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অভিযান পরিচালনা করার। মেজর শরীফুল হক ডালিম, মেজর এটিএম হায়দার এবং মেজর খন্দকার আব্দুর রশিদকে যথাক্রমে কুমিল্লা, সিলেট ও নোয়াখালীতে দায়িত্ব দেওয়া হয়। কুমিল্লায় অপারেশনের দায়িত্বে নিয়োজিত মেজর ডালিম ও তার অভিজ্ঞতার যে বিবরণ দিয়েছেন, তাতে সরকারের সঙ্গে সামরিক বাহিনীর কর্মকর্তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার প্রেক্ষাপট আন্দাজ করা যায়। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হুমরা চুমরা এবং নেতানেত্রী। এদের মধ্যে সংসদ সদস্য মমতাজ বেগম, জহিরুল কাইয়ুমও ছিলেন। হঠাৎ সেনা সদর দফতর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন, কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম ৩২ নম্বর ধানমন্ডির শেখ সাহেবের সঙ্গে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তুফায়েল আহমেদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতেই কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন। মেজর জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, কিছু একটা করো, নাইলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হইয়া যাইব। জেনারেল শফিউল্লাহ দাঁড়িয়ে হাত জোর করে বললেন, স্যার আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব। ইতিমধ্যে জনাব তুফায়েল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহির, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব।
তারা বন্দীদের ওপর অকথ্য অত্যাচার করেছে। হুদাবাইকে উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা জুনিয়র সাব অর্ডিনেট অফিসার, ওরা যা করেছে আমার হুকুমেই করেছে। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হুট করে উঠে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আইস তুরা যা, ডালিম তুই রাইতে খাইয়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনাদর সদরে আমাদের ডেকে পাঠালেন। চিফের সঙ্গে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগেরা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন, প্রাইম মিনিস্টার্স ডিজায়ার ইজ অ্যান অর্ডার। এ ঘটনার ফলে সারা দেশে ডেপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামেমাত্র অপারেশনে ডেপ্লয়েড ছিলাম। মেজর ডালিমের বয়ান একান্তই তার ব্যক্তিগত এবং এটা একপেশে মনে হতে পারে। কুমিল্লায় ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের ওপর তার যথেষ্ট ক্ষোভ ছিল। ডালিমের আচরণ ও মনস্তত্ত্ব বোঝার জন্য তার ক্ষোভের প্রেক্ষাপট জানা দরকার। ডালিম 1960-এর দশকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলেন। কুমিল্লার ওই সময় ছাত্রলীগ নেতা সৈয়দ রেজাউর রহমান এক সাক্ষাৎকারে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। সৈয়দ রেজাউর রহমান বলেন, ডালিম এনএসএফ করত, আমি তাকে ছাত্রলীগে নিয়ে আসি। সে আমার জুনিয়র, আমাকে রেজাবাই বলতো। ওর বাবা কুমিল্লায় ডেপুটি ডিরেক্টর অব ফিশারিজ ছিল। ওদের একটা সংগঠন থেকে কি একটা সংগঠন একজন অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, নামটা আবসা আবসা মনে আছে, বলবো না, তাকে আনে নাটক করার জন্য। মেয়েটি দেখতে শুনতে ভালো ছিল, অভিনয়ে ভালো করত। নাটক শেষ, নাটকের পরের দিনেই মেয়েটিকে নিয়ে ডালিম কুটবাড়ি যায়। এইটা আফজাল খান, রৌফ আর আমি খবর পাই। আফজাল খান কুমিল্লার একজন আওয়ামী লীগ নেতা, তখন ছাত্রলীগ করত। সে আমার সমসাময়িক বন্ধু। রৌফ আমাদের 1 বছরের জুনিয়র। আফজাল বলল, রেজা চলো, বদমাইশটা নাকি কুটবাড়ি। আফজাল আর আমি কুটবাড়ি যাই। 2 পাহাড়ের মধ্যে খুঁজে দেখি ডালিম আসতেছে। তখন আফজালের নেতৃত্বে আমি সঙ্গে ছিলাম। তারে কান ধরে উঠা বসা করালাম 7 বার। মাটিতে থুতু ফেলে ওখানে নাকে খদ দেওয়ানো হলো, আর মেয়েটিকে মা বলতে হবে। মারে নিয়ে আসছি সেখানে, বল মা বল। এই ঘটনাটা ঘটে। পরে কম্বিং অপারেশনের সময় মেজর ডালিম সম্ভবত এটা মনে রাখে। আফজালকে মার্সিলেসলি মারে এবং প্রিন্সিপাল রৌফকেও। রৌফ, আফজাল আর মইনুল হুদাকে মারল। আমাকে তুলে নিল। তুলে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা ভালো রেস্ট হাউস আছে কুমিল্লায়, 2 তলায় রেখে সে কোথায় জানি চলে গেল। ফিরে এসে আমাকে জিজ্ঞেস করে যে, আপনার কাছে ক্যান্টনমেন্ট আর্মস আছে, এগুলি কোথায় রেখেছেন? মেজর হিসাবে বলবো না ডালিম হিসাবে বলবো? আপনাকে তো কলেজে আমি শ্রদ্ধা করতাম, ডালিম হিসাবেই বলেন। তোমার কাছে কি সুনির্দিষ্ট ইনফরমেশন আছে যে আমার কাছে এক ক্যান্টনমেন্ট আর্মস আছে? হ্যাঁ, সবাই বলে। তাহলে তো তারা জানে কোথায় রাখছি। কেউ না কেউ তো জানে কিছু আর্মস ছিল যখন আমি মুজিব বাহিনীর কুমিল্লা জেলার চিফ ছিলাম। সেটা তো কুমিল্লার এসপি, পরবর্তীকালে নোয়াখালীর এসপি টি আলীর বাসা থেকে নিয়ে গেছে। এখন তাইলে অস্ত্র নাই? থাকলে নিয়ে যাও। অন্যদের খবর তো আপনি জানেন। শুনেছি, বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করেন নাই? আমি ঠিক বুঝতে পারতেছি না। বঙ্গবন্ধু কি এখনো ক্ষমতায় আছে না নাই? এটা কি বলেন আপনি? বঙ্গবন্ধু ক্ষমতায়, আর এই দিক দিয়ে এরা এইভাবে টর্চার্ড হইছে, আমাকে গ্রেপ্তার করে? না না, আপনি তো মেজর না, ভুল বুঝছেন আপনি। যাই হোক, আমি যেটা বুঝছি সেটা বললাম। 8 ঘন্টা পর আমাকে বাসায় পাঠিয়ে দিল। এর 2 দিন পরে আমি এসে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলাম। বললাম, আপনি জীবিত থাকতে এই অবস্থা? আমি তো বিশ্বাস করি না ক্ষমতার বদল হয়ে গেছে কিনা। তুই চুপ থাক। হু ইজ হু অ্যান্ড হোয়াট ইজ হোয়াট আমি দেখতেছি। এই হচ্ছে মেজর ডালিমের বিষয়টা। জহিরুল কাইয়ুম, মমতাজ বেগম প্রমুখকে গ্রেপ্তার বিষয়ে ডালিমের দাবি অস্বীকার করেছেন সৈয়দ রেজাউর রহমান। লেখকের সঙ্গে তার কথোপকথন ছিল এরকম। রেজাউর রহমান বলেন, সে লিখেছে, তার লেখায় আছে, ওয়েবসাইটে পাওয়া যায়, অনেককে অ্যারেস্ট করেছিল। তাদের মধ্যে জহিরুল কাইয়ুম নাম আছে, মমতাজ আপার নাম আছে। না, একদম বুগাস। আজিজ খান সাহেবকে সম্ভবত বাসা থেকে নিয়ে গেছিল, আমার নাম দেয় নাই। না, আপনার নাম নাই। লিখেছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে জহিরুল কাইয়ুম আর মমতাজ বেগমের নাম আছে। আমার নাম দিলে সেটা গ্রেপ্তার,
সে অবশ্যই বলে নাই গ্রেপ্তার, কিন্তু আমি বুঝেছি যে গ্রেপ্তার। তার লেখায় আছে যে সে এদের সবাইকে অ্যারেস্ট করেছে, পরে ঢাকা থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। রউফ, আফজাল এই দুইজনকে ক্যান্টনমেন্টে সিএমএইচে নিয়ে যায়, পরে বঙ্গবন্ধুর নির্দেশে সিএমএইচ থেকে তাদের মুক্ত করা হয়। এটা ঠিক আছে, কিন্তু কাজী জহিরুল কাইয়ুম না বা মমতাজ বেগমও না। আর আমাকে গ্রেপ্তার করেছিল, আটকায় রাখা মানেই তো গ্রেপ্তার। আপনারে গ্রেপ্তার করছি এইটা বলতে তো হবে না। আমাকে নিউ হোস্টেলের সামনে থেকে তুলে এনেছিল। ওই সময় আপনি তো যুবলীগে। হ্যাঁ, আমি যুবলীগে প্রেসিডিয়ামের 1 নম্বর সদস্য। আপনাদের ব্যাপারে তার ব্যক্তিগত ক্ষোভ ছিল। ওর ধারণা আমরা সবাই মিলে তাকে হ্যারাস করছি। সবার যুগসজাগ ছিল, মূলত সবার ছিল না। রউফ, মইনুল, আফজাল আর আমি জানতাম। তবে আমার ভূমিকা ছিল আফজালকে সাপোর্ট দেওয়া, মেইনলি আফজালই। ওই সময় আফজাল সম্ভবত পৌরসভার চেয়ারম্যান ছিল। আপনি অভিনেত্রীর নামটা বলবেন না? উনি কি এখন পলিটিক্যালি ইম্পর্টেন্ট? না, ইম্পর্টেন্ট না। এখন কি করে জানি না। যা হোক, তাকে নিয়ে ডালিম কুটবাড়ি চলে গেছে ফুর্তি করতে। ফুর্তি শব্দটা ব্যবহার কইরেন না। অবভিয়াসলি এটা বোঝা যায়। এটা শুনে আপনাদের মেজাজ খারাপ হয়ে গেল। তারে ধর, বিষয়টা ওই রকমই। রাজনীতিবিদদের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয়টা ভালো ছিল না। মুক্তিযুদ্ধের সময়ও এই দ্বন্দ্বের প্রকাশ ঘটেছিল। 1973 সালে অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযানে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হলে দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সেনা সদস্যদের বিরোধ সংঘাত দেখা দেয়। 74-এর জানুয়ারি মাসের একটি ঘটনায় সেনাবাহিনীর অনেক সদস্যকে মনে হয়েছিল যে তাদের মর্যাদায় আঘাত করা হয়েছে। ঘটনাটি ছিল তুচ্ছ, কিন্তু তারপরে বিস্ফোরণের পর্যায়ে চলে গিয়েছিল। ঘটনার সূত্রপাত একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। ঢাকার ইস্কাটন লেডিস ক্লাবে মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার সঙ্গে কর্নেল রেজার বিয়ের অনুষ্ঠানে ডালিমের শ্যালক বাপ্পির সঙ্গে আমন্ত্রিত কয়েকজন কিশোরের বচসা হয়। এরা ছিলেন বাংলাদেশ রেড ক্রস সোসাইটি, বর্তমান নাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা নগর আওয়ামী লীগের নেতা গাজী গুলাম মুস্তফার ছেলে। এক পর্যায়ে ডালিম তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন। ডালিমের ভাষ্য অনুযায়ী কিছুক্ষণ পর একটি গাড়িতে করে গাজী নিজেই উপস্থিত হন। 2টি মাইক্রোবাসে 10-12 জন অসামরিক সশস্ত্র লোক তার সঙ্গে এসেছিল। তারা ডালিম, তার স্ত্রী নিম্মি, তার শাশুড়ি এবং আলম ও চুল্লু নামের 2 জন অতিথিকে গাড়িতে তুলে রওনা হয়। ডালিমের ছোট ভাই স্বপন, যে একজন বীরবিক্রম মুক্তিযোদ্ধা, সুহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত সামরিক পুলিশ এমপি ইউনিট ও ব্রিগেড অফিসার্স মেসে ডালিমদের অপহরণ করে নিয়ে যাওয়ার খবর দেয়। এরপর সে বেইলি রোডে তাদের ভগ্নিপতি আবুল খায়ের লিটুকে সংবাদটি দিতে যায়। লিটু পুলিশের এসপি মাহবুবউদ্দিন আহমেদকে নিয়ে রওনা হন। মাহবুব এবং ডালিম মুক্তিযুদ্ধের সময় থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গাজী ডালিমদের ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাসার সামনে গাড়িতে বসিয়ে ভেতরে ঢুকেন এবং প্রধানমন্ত্রীকে তার মতন করে ঘটনাটি বলেন। এ সময় এসপি মাহবুব প্রধানমন্ত্রীকে ফোন করলে প্রধানমন্ত্রী নিজেই রিসিভার তোলেন। ডালিমের ভাষ্য অনুযায়ী তাদের কথোপকথন ছিল এরকম: মুজিব, মাহবুব তুমি তাড়াতাড়ি আসো। গাজী একটা বিয়ের অনুষ্ঠান থেকে একজন মেজর এবং তার সঙ্গপঙ্গদের ধরে এনেছে। মেজরটি মাতাল এবং সে গাজীর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। মাহবুব, স্যার গাজীকে বলুন ওই মেজর কোথায়? মুজিব, গাজী তাদের এখানে নিয়ে এসেছে, তারা বাইরে গাড়িতে আছে। মাহবুব, স্যার গাজী সাহেব ডালিমার নিম্মিকে লেডিস ক্লাব থেকে ধরে এনেছে। আজ ডালিমার খালাতো বোনের বিয়ে হচ্ছিল। মুজিব, কি আমাকে একই কথা বলছো? মাহবুব, আমি সত্য বলছি, আপনি তাদের সামলান, আমি এখনই আসছি। এরপর মাহবুব ও লিটু দ্রুত 32 নম্বর রোডে পৌঁছান। সব শুনে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং গাজীকে মাপ চাইতে বলেন। ডালিমরা এতে শান্ত হলেন না। এই ঘটনা জানতে পেরে ডালিমের সেনাবন্ধুরা আরেকটি কাণ্ড ঘটিয়ে ফেললেন। তারা 2 ট্রাক সেনাসহ গাজীর বাড়িতে হামলা করে ওই বাড়ির সবাইকে ধরে সোহরাওয়ার্দী উদ্যানের আর্মি সেন্ট্রাল কন্ট্রোল রুমে নিয়ে আসেন। শেখ মুজিব সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহকে ডেকে পাঠান এবং তাকে বলেন সৈন্যরা যেন গাজীর পরিবারের লোকদের ছেড়ে দেয়। শফিউল্লাহ কন্ট্রোল রুমের মেজর মুমেনকে ফোন করে বলেন সবাই 32 নম্বরে আছেন, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি গাজীর পরিবারকে ছেড়ে দাও। মেজর মুমেন এত শান্ত হলেন না। ডালিমের অনুরোধে তিনি ক্যাপ্টেন ফিরোজকে 32 নম্বরে পাঠালেন। ডালিম তাকে বললেন প্রধানমন্ত্রী ন্যায় বিচারের নিশ্চয়তা দিয়েছেন, গাজীর পরিবারকে ছেড়ে দাও। পরদিন সেনা সদরে এ নিয়ে অনেক গুঞ্জন চলল। ডালিম এবং তার বন্ধুদের এক কথা তাদের সম্মানে আঘাত করা হয়েছে, এর একটা ভিত করতে হবে। মেজর নূর চৌধুরী সেনাপ্রধান শফিউল্লাহকে বলে উঠলেন আমাদের 3টা দাবি:
গাজীকে সব দায়িত্ব থেকে সরাতে হবে এবং তার অস্ত্রধারী সঙ্গী সহ তাকে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে পাঠাতে হবে। এই খবরটা প্রধানমন্ত্রী গণমাধ্যমকে জানাবেন এবং গাজী যেহেতু আওয়ামী লীগের লোক, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাইবেন। এই দাবিগুলো আগামী 24 ঘন্টার মধ্যে মানতে হবে বলে আপনি প্রধানমন্ত্রীকে জানাবেন। যদি না পারেন তাহলে আপনার এই চেয়ারে আর ফিরে আসার দরকার নাই, আপনি সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। শফিউল্লাহ অসহায়ের মতো বসে থাকলেন। তিনি কিছু বলতে চাইলে তার আগেই মেজর শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম কোমর থেকে বেল্ট খুলে সেনাপ্রধানের দিকে ছুড়ে দিয়ে বললেন, আমরা সম্মান আর মর্যাদার জন্য সেনাবাহিনীতে চাকরি করি, ওটাই যদি না থাকে তাহলে এই সেনাবাহিনীতে আর থাকতে চাই না। এ সময় উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এসে উপস্থিত। তিনি বললেন, চুপ করো এবং শোনো, সমস্যাটি আমি বুঝেছি এবং তোমাদের দাবি ন্যায্য। শফিউল্লাহ, তুমি নিশ্চয়ই এই দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে এবং তাকে সমস্যার গুরুত্বটি বুঝাবে। কয়েক মিনিটের মধ্যেই শফিউল্লাহ গণভবনের উদ্দেশ্যে রওনা হলেন। ওই সময় সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল ছিলেন কর্নেল হুসাইন মোহাম্মদ এরশাদ। পিএসওদের এক সভায় জেনারেল শফিউল্লাহ ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি বলেছিলেন, স্যার, আমার মনে হয় এই দাবিগুলো ন্যায্য। আপনার উচিত হবে প্রধানমন্ত্রীকে এটা বুঝিয়ে বলা এবং দাবি মেনে নিয়ে ওদের মর্যাদা ফিরিয়ে আনতে পরামর্শ দেওয়া। এরশাদ এই মন্তব্যে ডালিমরা অবাক হয়েছিলেন। পাকিস্তান প্রত্যাগত অনেক কর্মকর্তাই ছিলেন তার মতো জাতীয়তাবাদী এবং সাহসী। সেদিন থেকে এরশাদ সম্পর্কে আমাদের মনোভাব পাল্টে যায়। ওই সময়ে সেনা মনস্তত্ব বোঝার জন্য এই ঘটনাটাকে একটু উদাহরণ হিসেবে দেখা যায়। ঘটনার এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী একটি সামরিক তদন্ত কমিটি করে বিচারের ব্যবস্থা নিয়েছিলেন। 8 জন তরুণ সেনা কর্মকর্তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জুলাই মাসের শেষ দিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এদের মধ্যে ডালিম ও নূরও ছিলেন। এই ঘটনার ফলে সেনাবাহিনীতে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছিল। 74-এর জানুয়ারিতে যে সেনা কর্মকর্তারা 2 ট্রাক বোঝাই সৈন্য নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে পড়েছিলেন, তাকে সামরিক উত্তেজনার বসে একটা নিয়ম ভাঙার বা বন্ধুর প্রতি সহানুভূতির উদাহরণ হিসেবে হালকাভাবে দেখা হয়েছিল। প্রকৃতপক্ষে এটা ছিল রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ এবং একটি অভ্যুত্থানের মহড়া। এই দিনে একটি অভ্যুত্থান হয়ে যেতে পারত। মার্চ মাস 1974 গণ ঐক্য জোটের এক সভায় নিম্ন পর্যায়ে কমিটির তৈরির সিদ্ধান্ত হয়, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এই সিদ্ধান্ত বাস্তবায়নের তেমন আগ্রহী ছিলেন না। তারা ঘোষণা দিলেন স্থানীয় পর্যায়ের কমিটিগুলো আওয়ামী লীগের লোকদের দিয়েই গঠন করা হবে। ফলে ওই গণ ঐক্য জোট আর সক্রিয় হতে পারেনি। আওয়ামী লীগ অভ্যন্তরীণ কুন্দলে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হত্যাকাণ্ড পর্যন্ত গড়ায়। প্রধানমন্ত্রী মজুদ্দার ও বেআইনি অস্ত্রধারীদের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। সামরিক বাহিনীর অভিযান নিয়ে জোটের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয় এবং এক পর্যায়ে জোট ভেঙে যায়। এ বিষয়ে জোটের অন্যতম শরিক সিপিবির মূল্যায়ন এখানে তুলে ধরা হল। সিপিবি থেকে বলা হয়, সামরিক বাহিনীর অভিযানের ফলে শাসকদের লোকজন কেউ কেউ গ্রেপ্তার হয়ে যান। ফলে আওয়ামী লীগ সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে চাপ দিতে থাকে। সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত নেওয়ার দাবিতে তারা গণঐক্য জোটের বৈঠকে আহ্বান করে। আমরা অবশ্য সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি সমর্থন করিনি, তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে নির্দোষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হোক এবং বাড়াবাড়ির কোনো ঘটনা না ঘটুক, তাই এই দাবি করেছিলাম। গণঐক্য জোটের এই বৈঠকে সামরিক বাহিনীর অভিযান বন্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে আমাদের মতানৈক্য সৃষ্টি হয়। গণঐক্য জোটের সেটাই ছিল শেষ বৈঠক। এভাবে বাস্তবে ঘোষণা ছাড়াই গণঐক্য জোটের পরিসমাপ্তি ঘটে। কাজের আশায় গ্রামগঞ্জের গরিব মানুষরা ঢাকায় ভিড় করছিল। ঢাকা শহর গড়ে উঠেছিল কোনো পরিকল্পনা ছাড়াই। খোলা জায়গাগুলোতে বস্তিতে ভরে উঠেছিল, সরকারি জায়গা এবং খাস জমিতেও ছিল অনেক বস্তি। একদল লোক এসব জায়গার দখল নিয়ে কোনো রকমের একটা চাপড়া তুলে ভাড়া দিতেন। বেশিরভাগ দিনমজুর, রিক্সাওয়ালা এবং গৃহকর্মী এসব বস্তিতে মানবেতর জীবনযাপন করলেও তারা তার কর্মস্থলে কাছাকাছি থাকতে চাইতেন। 1974 সালে এক সরকারি সিদ্ধান্তে বুলডোজার দিয়ে অনেক বস্তি গুড়িয়ে দেওয়া হয়। শহর পরিচ্ছন্ন রাখার নামে ঘরহীন মানুষেরা নতুন করে উদ্বাস্তু হন। সরকার তাদের 3টি জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছিল: নারায়ণগঞ্জের ড্যামরা, মিরপুরের ভাসানটেক এবং টঙ্গীর দত্তপাড়া। কিন্তু নতুন জায়গাগুলোতে তখনও পুরোপুরি তৈরি হয়নি। এসব দিনহীন মানুষের দুর্দশা নিয়ে আহমদ সোফা লিখলেন বস্তি উজাড়। তার কয়েকটি লাইন এরকম ছিল: ইত্যকার বার্তা শুনে বুলডোজারেরা এলো, নরম মাটির বুকে এঁকে দিল সুগভীর দাগ। ক্ষুদ্র রুষ্ট লুহার গন্ডার ঘুম ভাঙা কুম্ভকর্ণ, অন্ধরাগ নির্মম হিংসায় ছোট ছোট স্নেহ নীড়ে তুলে দিল ক্ষমতার ভার। দোলামোচা হয়ে ভাঙে ঘর হারা মানুষের ঘর।
দেশে বিদেশে আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক এবং দুর্নীতিবাজ হিসেবে প্রচার পাচ্ছিল। সমাজে অনাচার আর দুর্বৃত্তায়নের ক্ষমতাসীন দলের মদত থাকার অভিযোগ ছিল। ৭৪ সালের মার্চে নরসিংদী কলেজে নারায়ণগঞ্জ জেলা পূর্বাঞ্চলীয় শাখা ছাত্রলীগের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অভিযোগ করেন বাংলাদেশের কয়েকজন নেতা দেশ থেকে মুদ্রা পাচার করে দিচ্ছেন। ফলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ চোর ডাকাত হাইজ্যাকারদের ধরে আনে, আর অন্যদিকে মন্ত্রিপরিষদ থেকে কিংবা ঊর্ধ্বতন মহল থেকে টেলিফোন আসে ছেড়ে দেওয়ার জন্য। দৈনিক জনপদ সরকারপন্থী পত্রিকা না হলেও এর সম্পাদক আব্দুল গাফফার চৌধুরীকে সরকার সমর্থক হিসেবে মনে করা হতো। ২৭ চৈত্র ১৩৮০ তার পত্রিকায় ছাপা হওয়া উপসম্পাদকীয়তে তিনি বিরাজমান পরিস্থিতি সম্পর্কে হতাশা জানিয়ে লিখেন, আমরা বড় বেশি আশা করেছিলাম। ক্ষমতা যারা হাতে পেয়েছেন তারা তা ব্যবহার করতে শেখেননি, তাই অপব্যবহারের মাত্রা বেড়েছে। পুরনো শাসকদের পরিত্যক্ত প্রশাসনিক যন্ত্র আর গদি নিজেদের দখলে পেয়ে তারাও পুরনো কায়দায় ক্ষমতা ব্যবহার করতে শুরু করেছেন। ভাবছেন এটাই বুঝি নিয়ম। ব্যবহার না জানলে অপব্যবহারটাও কেউ দক্ষতার সঙ্গে করতে জানে না। এখন ক্ষমতার নির্যাতন তাই মাত্রাহীন। ১৯৭৪ সালের ১৫ জুলাই সাপ্তাহিক নিউজ উইক বাংলাদেশ পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন ছাপে। প্রতিবেদনে মন্তব্য করা হয়, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ বিপর্যয়ের মুখে এগিয়ে যাচ্ছে। রক্ষী বাহিনী নামক একটি আধাসামরিক বাহিনী পুনরায় নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। ২.৫ বছর আগে বাংলাদেশ সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ ছিল, কিন্তু আজ এদেশে সুখ এক অবলুপ্ত আবেগ মাত্র। বিদেশি সাংবাদিকদের কাছ থেকে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আজও পাকিস্তানি আমলের মতোই জনগণ ভয়ে কেঁপে ওঠে। বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মধ্যে তফাৎ মাত্র এইটুকুই যে জনগণ এখন আগের চেয়ে দারিদ্র হয়ে পড়েছে এবং পাকিস্তানি সৈন্যদের বদলে স্বজাতির দ্বারা লাঞ্ছিত হচ্ছে। এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য যে ব্যক্তিকে সরাসরি দোষারোপ করতে হয় তিনি হলেন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। কিছু সংখ্যক চাটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের অবস্থা এমন হয়েছে, নিজের ভুলভ্রান্তিগুলো পর্যন্ত জানতে পারা তার পক্ষে সম্ভব নয়। কারণ এই চাটুকারের দল কেবল সেই সংবাদগুলোকেই তার কানে তোলে যে সংবাদগুলো তিনি নিজে উদ্যোগী হয়ে জানতে চান। শুধু বৈদেশিক নীতি ছাড়া শেখ মুজিবের নেতৃত্বে প্রায় সম্পূর্ণ অযোগ্য প্রমাণিত হয়েছে। এমন একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে রয়েছে যোগ্যতাহীন আমলা, যত সব দুর্বৃত্ত এবং ভালো কিন্তু অনভিজ্ঞ মন্ত্রীর দল। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বাংলাদেশ মনে করে তাকে বাঁচিয়ে রাখতে সারা দুনিয়ার একটা গরজ পড়ে আছে। তারা মনে করে যুদ্ধের সময় যেহেতু বিশ্ব জনমত তাদের পক্ষে থেকেছে, অতএব সব সময়ই এই রকমটিই হবে। পরিকল্পনা কমিশন চালাচ্ছিলেন শিক্ষাবিদরা। তারা সবাই সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলতেন। ১৯৭৩ সালের জুলাই মাসে প্রথম পাঠশালা পরিকল্পনার যাত্রা শুরু হয়। এর কার্যকারিতা নিয়ে কমিশনের সদস্যরা কখনোই খোলামেলা আলোচনা করেননি। ১৯৭৪ সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতি সমিতির সম্মেলনে প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মাজহারুল হক খুব জানিয়ে বলেন, আমাদের অর্থনীতিবিদরা যাদের সুনাম পশ্চিমা জগতেও আছে, তারা কি আজ বুদ্ধিহীন, সাহসহীন, রুদ্ধবাক হয়ে গেছেন? তার মতে সরকার আশ্রিত কিছু লোক ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এবং তারা অক্টোপাসের মতো দেশের অর্থনীতিকে নিজেদের কবলে নিয়ে গেছে। সমাজকে শোষণহীন করার নামে বাংলাদেশে যে লুণ্ঠন চলছে তার নজির ইতিহাসে নেই। মুজিববাদ কি? পরিকল্পনা কমিশনের কাছে এটা জানতে চেয়ে তিনি বলেন, প্রত্যেক বড় বড় রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক সচিব এই স্লোগানটি দিয়ে থাকেন। আমি টেলিভিশন সেটের সামনে বসে বহুবার দেখেছি। কোনোবার যে শতবার মুজিববাদ দে আমাদের মুক্তি এই স্লোগানটি উচ্চারণ করেননি আমি জানি না। সুতরাং মুজিববাদ যিনি বাংলাদেশের সোশ্যালিজমের রূপরেখা হয়, পরিকল্পনা কমিশনের উচিত ছিল সেটা বিশদভাবে আলোচনা করা। আমরা আমাদের দারুণ দুরবস্থার মধ্যে মুজিববাদ আমাদের মুক্তি এবং আমার সোনার বাংলা প্রতিষ্ঠা করব এই বিভ্রান্তিকর স্লোগান শুনে শুনে দৃঢ় হতবাক হয়ে যাচ্ছি। যুক্তরাজ্যের গার্ডিয়ান ১৯৭৪ সালের ৯ আগস্ট ডেথ অফ এ নেশন শিরোনামে পিটার পেস্টনের একটা নিবন্ধ ছাপে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের আসন্ন ঢাকা সফরের উপর মন্তব্য করতে গিয়ে নিবন্ধকার লেখেন, কিসিঞ্জার বাংলাদেশের প্রতি আস্থাশীল নন। তিনি ইতিপূর্বেই বাংলাদেশকে একটি আন্তর্জাতিক বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেন। তার বর্তমান সফর তিনি সহজেই এই বাস্কেট কেসের তলা পরিদর্শনের সুযোগ পাবেন।
ঢাকা বর্তমানে একটা বিশাল ত্রাণ শিবিরের শামিল। স্বাধীনতার পর বাংলাদেশের অপরিমিত বিদেশি সাহায্য পায় প্রায় 500 মিলিয়ন পাউন্ডের মতো, কিন্তু এই বিপুল সাহায্য কোথায় ব্যয় হয়েছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পর্যবেক্ষক ও রাজনীতিবিদ সকলের তরফ থেকে দাবি উঠছে সব কিছুর মূলে রয়েছে বাস্কেটের তলার বিরাট গর্তটি, আর তা হলো দুর্নীতি। বাংলাদেশকে সাহায্য দেওয়া মানে হলো হারিয়ে ফেলা। এসব প্রতিবেদনে বাংলাদেশের অবনতিশীল অবস্থার করুণ ছবি ফুটে উঠেছিল। মনে হয় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয় প্রাকৃতিক দুর্যোগ। ৭৪-এর আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এর সঙ্গে বেড়ে যায় মুদ্রাস্ফীতি এবং খাদ্য ঘাটতি। জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়ে। খাদ্য ঘাটতি অবশ্য আগে থেকেই ছিল। ওই সময়ের সংবাদ শিরোনামে উঠে এসেছিল জনজীবনের দুর্দশার ছবি। কয়েকটি শিরোনাম এখানে উদ্ধৃত করা হলো। যশোরে ভুখা মিছিল, গণকণ্ঠ 12 আগস্ট 1972। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাহিরে চলিয়া গিয়েছে, সংসার চালাইতে আমরা হিমশিম খাইতেছি। ইত্তেফাক 24 আগস্ট 1972 সাল। সদস্য রাষ্ট্রগুলোর কাছে জাতিসংঘের আবেদন, আসন্ন দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে বাঁচান। গণকণ্ঠ 7 ফেব্রুয়ারি 1973। একদিকে মানুষ অনাহারে দিন যাপন করিতেছে, অপরদিকে সরকারি গুদামের গম কালোবাজারে বিক্রয় হইতেছে। ইত্তেফাক 7 এপ্রিল 1973। কোনো কোনো এলাকায় মানুষ আটা গুলিয়া ও শাক পাতা সেদ্ধ করিয়া জঠর জ্বালা নিবারণ করিতেছে। ইত্তেফাক 3 মে 1973। অনাহারে 10 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে আর্তমানবতার হাহাকার, শুধু একটি ধ্বনি, ভাত দাও। গণকণ্ঠ 10 মে 1973। ন্যায্য মূল্যে দাফনের কাপড় কোথায় পাওয়া যায়? ইত্তেফাক 5 আগস্ট 1973। উদ্বেগজনক খাদ্য পরিস্থিতি। ইত্তেফাক 23 মার্চ 1974। গ্রাম বাংলায় হাহাকার, কচু ঘেঁচুই বর্তমান প্রধান খাদ্য। ইত্তেফাক 16 এপ্রিল 1974। কুড়িগ্রামে চাউলের দোকান লুট। ইত্তেফাক 18 এপ্রিল 1974। এক মুঠ নুন দাও। ইত্তেফাক 1 আগস্ট 1974। জামালপুরে অনাহারে 150 জনের মৃত্যুর খবর। ইত্তেফাক 13 আগস্ট 1974। খাদ্যাভাব, শহরে ক্ষুধার্ত মানুষের ভিড়, অবিলম্বে লঙ্গরখানা খোলার দাবি। ইত্তেফাক 20 সেপ্টেম্বর 1974। 3300টি লঙ্গরখানা খোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজমান। ইত্তেফাক 24 সেপ্টেম্বর 1974। রাজধানীর পথে পথে জীবিত কঙ্কাল। ইত্তেফাক 13 সেপ্টেম্বর 1974। বিশ্ববিদ্যালয়ের 28 জন শিক্ষকের বিবৃতি, দেশ মনন্তরের করাল গ্রাসে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়ন করিতে হইবে। ইত্তেফাক 30 সেপ্টেম্বর 1974। 70 জন বুদ্ধিজীবীর বিবৃতি, দুর্ভিক্ষ প্রতিরোধে মৌলিক রাজনৈতিক প্রশ্ন। ইত্তেফাক 1 অক্টোবর 1974। রংপুর জেলায় প্রতিদিন অনাহার ও কলেরায় সহস্রাধিক লোক মরিতেছে। ইত্তেফাক 23 অক্টোবর 1974। প্রধানমন্ত্রীর উক্তি বাস্তব, বর্তমান শাসক গোষ্ঠীতে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 57 জন বুদ্ধিজীবীর বিবৃতি। গণকণ্ঠ 24 অক্টোবর 1974। বরিশালে অনাহারে 126 ব্যক্তির মৃত্যু। ইত্তেফাক 1 নভেম্বর 1974। দুর্ভিক্ষে লক্ষাধিক লোকের মৃত্যু। ইত্তেফাক 2 নভেম্বর 1974। খাদ্যমন্ত্রীর হিসাব মোতাবেকে অনাহারে ও রোগে 27,500 লোক মারা গিয়েছে। ইত্তেফাক 23 নভেম্বর 1974। উল্লেখিত শিরোনামগুলো থেকে এমনটাই মনে হয় দুর্ভিক্ষ হঠাৎ করে আসেনি, অনেক দিন ধরেই তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। এ সময় রফিক আজাদের একটি কবিতা নিয়ে হইচই পড়ে যায়। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার ফুটে উঠেছিল তার ভাত দে হারামজাদা কবিতায়। এই কবিতার কয়েকটি লাইন ছিল এরকম: যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার মস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্টা আইন কানুন, সম্মুখে যা কিছু পাবে খেয়ে যাব বলিলাক্রমে। থাকবে না কিছু বাকি, চলে যাবে হাবাতের গ্রাসে, দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতায় খেয়ে ফেলে। অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত। চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী,
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। গুঞ্জন উঠল, শেখ মুজিবকে ইঙ্গিত করে এটা লেখা হয়েছে। রফিক আজাদ ছিলেন জাতীয় রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলমের বোন আদিলা বকুলের স্বামী। তারা সবাই তখন ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ে আনোয়ারুল আলমের বাসায় থাকতেন। পুলিশ হুলিয়া, পরিবারে আতঙ্কিত অবস্থা। রফিককে নিয়ে আনোয়ার প্রধানমন্ত্রীর কাছে গেলেন। এক সাক্ষাৎকারে রফিক আজাদ বলেন, শেখ সাহেব আমার সব কথা শুনলেন, আমাকে যেতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এরপর আমার সামনেই ফোন দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। বঙ্গবন্ধু তাকে বললেন, ওরে পাঠাইলাম, ওর কথা শুনে এই গাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। পরে মনসুর আলী সাহেবের কাছে গেলে তিনি আমার সঙ্গে কথা বলে তখনকার ডিআইজি সাহেবকে টেলিফোন দিলেন। এরপর এসবির অফিসে নিয়ে আমাকে আটকে রাখলো। এই কবিতা কেন লিখেছি, কি লিখেছি কবিতায়, তার ব্যাখ্যা চাওয়া হলো আমার কাছে। বলা হলো মুখে বললে হবে না, কাগজে লিখে দিতে হবে। কাগজ কলমে দেওয়া হলো আমাকে, সঙ্গে 2 কাপ চা। এরপর আমি লিখলাম 61 পৃষ্ঠার মতো দীর্ঘ এক লেখা। লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি আরও লিখেছিলাম, মানুষ যেন না খেয়ে মরে, এজন্য দেশ স্বাধীন করেছি। এখন না খেয়ে ভাতের অভাবে একটা মানুষও মরতে পারবে না। লেখা শেষ হলে আমাকে বের করে দেওয়া হলো। আমি চলে এলাম। আমি ওখানে আপোষ করি নাই, কবিরা কারো সঙ্গে আপোষ করে না। চারদিকে অভাব আর দারিদ্র, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে হুহু করে। 23 সেপ্টেম্বর 1974 দৈনিক পূর্বদেশে ছাপা হওয়া উপসম্পাদকীয়তে বলা হয়, শেখ মুজিবুর রহমান জাতিসংঘে গেছেন 30 জন সহকারী নিয়ে। কোনো দরকার ছিল না, কামাল হোসেন প্রতিনিধিত্ব করতে পারতেন। এদিকে 1350 থেকে 1943 সনের অনুরূপ দুর্ভিক্ষ শুরু হয়েছে। রোজ লোক মরছে সারা দেশে খাদ্যাভাবে। ঢাকায় গত 2 দিনে চাউলের দর মুটা 5 টাকা সের থেকে 8-9 টাকা সেরে উঠেছে। আজ নাকি রায়ের বাজার কারো খবর অনুযায়ী শ্যামবাজারে চাউলের বাজার লুট হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। ওই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ। 1974 সালের বন্যা এবং তার ফলে সৃষ্ট জনদুর্ভোগ সম্পর্কে তার মন্তব্য পাওয়া যায় তার স্মৃতিকথায়। পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ করা নিয়ে কিছু গাফলতি থাকতে পারে বলে তার লেখায় ইঙ্গিত আছে। 1974 সালে বন্যা যখন কেবল শুরু হয়েছে, তখন বার্মার প্রেসিডেন্ট নে উইন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন। ওই সময় শেখ মুজিবের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তিনি 2 লাখ টন চাল ঋণ হিসাবে দেওয়ার প্রস্তাব করেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে তিনি একথা বলেছিলেন, কিন্তু শেখ মুজিব রাজি হননি। বলেছিলেন, ফসল ভালো হয়েছে এবং বিদেশি সাহায্য পেতে পারি, তখন ওই চাল শুধু শুধু নেব কেন। মোহাম্মদুল্লাহর মনে হয়েছিল বার্মা থেকে ওই চাল নিলে দেশে চালের একটা বাফার স্টক মজুদ থাকত। কিন্তু কেউ হয়তো মুজিবকে বার্মা থেকে চাল না কেনার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিলেন। পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম 74-এর দুর্ভিক্ষের কারণ হিসাবে প্রাকৃতিক দুর্যোগ, সম্ভাব্য খাদ্য উৎপাদন ঘাটতি নিয়ে বাজার অস্থিরতা, বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটের সময় খাদ্য সাহায্য না পাওয়ার কথা উল্লেখ করেছেন। এসব কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দিনমজুরির ওপর নির্ভরশীল মানুষেরা খাবারের সংস্থান করতে পারেননি। মুদ্রাস্ফীতির কারণে প্রান্তিক চাষি, ক্ষেতমজুর এবং শহরের গরিব মানুষের প্রকৃত মজুরি দারুণভাবে কমে গিয়েছিল। বাংলাদেশের 1972 সাল থেকেই যুক্তরাষ্ট্রের খাদ্যের সাহায্য পেয়ে আসছে। 1973 সালের আগস্টে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও খাদ্য সাহায্যের অনুরোধ জানান। ওই সময় অনুদান ও আমদানি মিলিয়ে 22 লাখ টন খাদ্যশস্য জোগাড়ের চেষ্টা চলছিল। যুক্তরাষ্ট্রকে 3 লাখ টন খাদ্য সাহায্য দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সাহায্যের অনুরোধ 2,20,000 টনে নামিয়ে আনা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র সাহায্য দেওয়ার বদলে শস্য বিক্রি করতে চেয়েছিল। 1974 সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় বিষয়টি আবারও তোলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের PL 480 বিধির আওতায় বাংলাদেশে খাদ্য সাহায্য পেত। এই সাহায্যের অন্যতম শর্ত ছিল যে সাহায্য গ্রহণকারী দেশ যুক্তরাষ্ট্রের কোনো শত্রু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। যুক্তরাষ্ট্র সরকার জানতে পারে যে বাংলাদেশ শর্ত ভেঙে কিউবাতে চটের ব্যাগ রপ্তানি করছে।
উল্লেখ্য যে কিউবার সঙ্গে বাংলাদেশের কোনো দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি ছিল না। বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে বাংলাদেশ কিউবায় কিছু চটের ব্যাগ রপ্তানি করেছিল। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে কোনো আগাম সতর্কবার্তাও দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রকে বলা হলো আর্জেন্টিনা এবং ব্রাজিল কিউবায় পণ্য রপ্তানি করা সত্ত্বেও পার পেয়ে গেছে। বাংলাদেশকে বলা হলো যে যুক্তরাষ্ট্রের কোনো কর্পোরেশন বা তার অধীনস্থ কোনো সংস্থা এসব আমদানি রপ্তানির সঙ্গে জড়িত থাকলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। খাদ্য সাহায্য যেহেতু দুই সরকারের মধ্যকার বিষয়, বাংলাদেশকে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ থেকে কিউবায় চটের ব্যাগের শেষ চালানটি যায় ৭৪ অক্টোবরে। কিউবা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কিউবায় আর কোনো কিছু রপ্তানি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি ছিল বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক, কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের বেড়াজালে পড়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এই আবদার হজম করতে হয়েছিল। শেষমেশ 1974 সালের 8 নভেম্বর বাংলাদেশকে 2 লাখ টন গম এবং 50,000 টন চাল দেওয়ার সাহায্য চুক্তি হয়, কিন্তু ততদিনে ক্ষতি যাওয়ার হয়ে গেছে। বাজারে খাদ্যশস্যের দাম খুব বেড়ে যাওয়ার কারণে অনেক মানুষ দুর্ভিক্ষের শিকার হন। খাদ্য সাহায্য সময় মতো এলে বাজারে তার একটা ইতিবাচক প্রভাব পড়ত বলে অনুমান করা হয়। দেশি বিদেশি গণমাধ্যমে দুর্ভিক্ষের খবর ফলাও করে ছাপা হচ্ছিল। হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর প্রতিবেদক লরেন্স লিফশুলস 23 সেপ্টেম্বর 1974 যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার আগে বা শেখ মুজিবের ঘোষণা উদ্ধৃত করে লেখেন, প্রতি ইউনিয়নে একটি করে লঙ্গরখানা খোলা হবে, কিন্তু প্রতি ইউনিয়নের জন্য রোজ বরাদ্দ হলো মাত্র 2 মণ আটা, যা 1000 লোকের জন্য মাথাপিছু দৈনিক একটা রুটিও জুটবে না। 25 অক্টোবর 1974 ছাপা হওয়া এই প্রতিবেদনে লিফশুলস বলেন, সরকারি গুদাম থেকে যে খাদ্যশস্য বের হয় তার বেশিরভাগই সাধারণ অসামরিক লোকদের কাছে পৌঁছায় না। কত লোক মারা গেছে তার হিসাব নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সরকারি হিসেবে দুর্ভিক্ষে 26,000 থেকে 37,000 লোক মারা যায়। বিআইডিএস এর গবেষণায় পরিচালক মহিউদ্দিন আলমগীরের মৃতের সংখ্যা 15 লাখ বলে উল্লেখ করেছিলেন। অধ্যাপক অমর্ত্য সেন বলেছিলেন মৃতের সংখ্যা ছিল আরও বেশি এবং ত্রাণ তৎপরতা ছিল খুবই কম। গ্রাম থেকে অভাবী মানুষ খাবার ও কাজের আশায় ঢাকায় ভিড় করছিল। বাড়ি বাড়ি ভাতের ফ্যান চেয়ে বেড়াচ্ছিল। বাজারে 10 টাকা শের দরে চাল পাওয়া গেলেও অনেকেরই তা কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। পথে ঘাটে না খাওয়া মানুষের লাশ পড়ে থাকত। এ প্রসঙ্গে সাংবাদিক আমানুল্লাহ এক সাক্ষাৎকারে কিছু তথ্য দিয়েছেন যা হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি বলেন, ওই সময় আমি তথ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। ডেমরার কাছে নদীর মধ্যে একটা দিব্যা চর আছে, কয়েক ঘর বসতিও আছে, আর আছে একটা কবরস্থান। শুনলাম ওখানে নামধামহীন লোকের লাশ দাফন করা হচ্ছে। সাংবাদিকদের এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নিষেধ। আমি সেখানে গিয়ে কবরস্থানের কেয়ারটেকারের সঙ্গে কথা বললাম। একটু ছলনার আশ্রয় নিতে হলো। সাংবাদিক পরিচয় গোপন করলাম। নোট বই ও কলম বের করলাম না। ঠিক করেছি মেন্টাল নোট নিব। শুরু করলাম আলাপ। ভাই, সাংবাদিকরা নিশ্চয়ই আপনাকে খুব বিরক্ত করে। হ্যাঁ, ঠিক বলছেন। তাই তো, এত খবরের দরকার কি? তা এখানে নিশ্চয়ই বেশি লাশ দাফন করা হয় নাই, কি বলেন? এটা কি ইদানিং বেড়েছে? হ্যাঁ, না, এখন একটু বেশি। আমি দেখলাম তার সামনে একটা রেজিস্টার খাতা, সে ওটাতে চুক বোলাচ্ছে। পাতার পর পাতায় কি সব লেখা। মনে হলো আমাকে সে আস্থায় নিয়েছে। হ্যাঁ, দাফন হইছে বেশ কিছু। আপনাকে বলতে অসুবিধা নাই, এই দেখেন সব পাতা ভইরা গেছে, অনেক লাশ। আমি ইউপিআই এর জন্য কয়েকটা রিপোর্ট তৈরি করছিলাম। নাম দিয়েছিলাম আইল্যান্ড অফ ডেথ, গ্র্যাবস অ্যান্ড গ্র্যাবস, নো হিউম্যান বিইং ইত্যাদি। তখন তো আমি একই সঙ্গে ভয়েস অফ আমেরিকার ডেইলি টেলিগ্রাফেরও করসপন্ডেন্ট। আরও রিপোর্টের জন্য তাগাদা এলো। হঠাৎ মনে হলো বেওয়ারিশ লাশ তো দাফন করে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। ওদের কাছে গেলে হয়তো অনেক তথ্য পাবো। গেলাম ওদের অফিসে, পুরান ঢাকায়। কর্তৃপক্ষকে বললাম, ভাই, আপনাদের লাশবাহী গাড়িতে ড্রাইভারের পাশে আমাকে বসার অনুমতি দেন। ওরা রাজি হলো। ওদের লাশবাহী গাড়িতে চড়ে ঘুরতে থাকলাম। দেখলাম পথের পাশে লাশ পেরেই ওরা গাড়িতে তোলে। সবই বেওয়ারিশ। এক সময় এলাম সদরঘাটে। ড্রাইভার গাড়িটা রাস্তার ডান দিকে পার্ক করলো। দেখি একটা লোক কোনো মতে হেঁটে এলো ধুকতে ধুকতে। অস্থি চর্মদার দেহ, পেট পিঠ একাকার। গাড়িতে সে একটা হাত রাখতে না রাখতেই কলাপস করলো, পড়ে গেল রাস্তায়। 2-3 মিনিটের মধ্যেই সব শেষ। হি লেফট দ্য গভর্নমেন্ট, দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আঞ্জুমানের লোক
আমার সামনেই তাকে গাড়িতে তুলল। এটা মনে হলে আমি এখনও শিউরে উঠি।